রাধে রাধে এভরিওয়ান। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপের আজকে আমরা ঘুরে দেখব কি মনেস্ট্রি, চিচাম ব্রিজ, আর এই এপিসোডের সবচেয়ে মূল আকর্ষণ চন্দ্রতাল, যেটা এই এপিসোডে সবার লাস্ট অবধি যারা থাকবেন তারাই দেখতে পাবেন। পুরো স্পিতি ভ্যালি ট্রিপে আজকের দিনটা আর তার পরের দিন যেদিন আমরা চন্দ্রতালের জন্য রওনা দিই, এই দুটো দিন ছিল সবচেয়ে টাফেস্ট। এই 2 দিন প্রকৃতি আমাদের পক্ষে একেবারেই অনুকূল ছিল না। পুরো 24 ঘন্টার জন্য সম্পূর্ণরূপে এই সারা পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আর তাই হয়তো সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমের থেকে দূরে চলে যাওয়ার কারণেই মাদার নেচার অর্থাৎ প্রকৃতির সাথে আমরা যোগাযোগ করে নিতে পেরেছিলাম, প্রকৃতির আরও কাছে চলে আসতে পেরেছিলাম, কারণ মোবাইল ফোনটা তখন বড্ড কৃত্রিম মনে হচ্ছিল। কাজার এই দিকটাকে বলা হয় রাংরিক ভিলেজ। একেবারে আর্লি মর্নিং শুরু হলো আজ আমাদের পথ চলা, আর বাইরে হঠাৎ করেই আজকে ভীষণ গরম। অদ্ভুত একটা প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এই কদিন কাটিয়েছি। কখনো খুব গরম, কখনো খুব ঠান্ডা, আবার কখনো একেবারে মেঘলা, আবার কখনো স্নোফল। কখনো পরনের শীতের পোশাকটা খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছি, আবার কখনো সেটাকেই আঁকড়ে ধরে থাকছি। সো এইভাবেই এগিয়ে চলেছে আমাদের স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই যাত্রাপথে প্রথম আজকে আমরা যেটা কভার করব সেটা হলো কি মনেস্ট্রি। আমরা ঢুকে গেছি কি ভিলেজে। এখানেই আছে কি মনেস্ট্রি। এটা কাজা থেকে অলমোস্ট 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে। এই কি মনেস্ট্রি যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এটা রয়েছে কিম্বার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। চাইলে কিন্তু এখানেও রাত্রিবাস করা যায়, এখানেও হোমস্টে আর বিভিন্ন হোটেলস রয়েছে, কিন্তু আমরা এখানে রাত্রিবাস করিনি। আমরা এখানে সাইট সিইংয়ের জন্য হোল ডে ট্রিপ করতে এসেছিলাম। সো এখন আমরা প্রবেশ করছি কি মনেস্ট্রির ভেতর। এই কি ভিলেজের কি মনেস্ট্রি হলো স্পিতি ভ্যালির অন্যতম ল্যান্ডমার্ক। এর এই ছবিটা দিয়েই এই স্পিতি ভ্যালির ট্রিপ সম্পর্কে চেনা যায়। আজ আপনাকে এই বিখ্যাত কি মনেস্ট্রি ঘোরাবো আর করে নেব এর কিছু গল্প। স্পিতি নদীর ধারেই অবস্থিত এই কি মনেস্ট্রি হলো স্পিতি ভ্যালির সবচাইতে উচ্চতম মনেস্ট্রি। এই মঠে এই যে ছোট ছোট বিভিন্ন রকম কক্ষগুলো আপনারা দেখছেন, এখানে 300 জনের ওপরে বৌদ্ধ লামারা বসবাসও করেন এবং প্রশিক্ষণও গ্রহণ করেন। এই যে মনেস্ট্রির ভেতরে যে মেন জায়গাটা আপনারা দেখছেন, এইখানে যে নিচে গদিগুলো রাখা, এগুলো জনসাধারণের বসার জন্য নয়, এগুলো শুধুমাত্র লামাদের বসার জন্য, তাদের মেডিটেশন, পড়াশোনার ব্যবহারের জন্য। এমনকি এখানে যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছেন সেগুলোর কোনোগুলোই স্পর্শ করা যাবে না। এই কি মঠ এতই জনপ্রিয় যে এটা একাধিকবার আক্রমণ করা হয়েছে, এমনকি মোগলরাও এই কি মঠ আক্রমণ করার চেষ্টা করেছিল। অলমোস্ট 50 ইয়ার্স আগে হওয়া বিশাল ভূমিকম্পের কারণে এই মঠের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়, তারপরে আবার সেটি পুনর্নির্মাণ করা হয়। এই কি মনেস্ট্রি দূর থেকে দেখতে একরকম সৌন্দর্য, আর কাছে আসার পর আরেক রকম সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘাকে আমরা দূর থেকে দেখি, আরও এমন অনেক জায়গা আছে যেগুলো আমরা যখন দূর থেকে দেখি তখন তার সৌন্দর্য একরকম, আর যখন কাছ থেকে দেখি তখন তার সৌন্দর্য অন্যরকম। ওই যে কথায় আছে না, দূরের পাহাড় দেখতে বাহার। যে কোনো জিনিসেরই যতক্ষণ আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে, যতক্ষণ অধরা, ততক্ষণ তার সৌন্দর্য অনেক বেশি মনে হয়। আর যখনই আমরা সেটা ধরে নিতে পারি, আমাদের নাগালের মধ্যে করে নিতে পারি, তখন যেন তার চাহিদা একটু কমে যায়, তাই না? এই ছোট ছোট কক্ষগুলি হলো লামাদের মেডিটেশন রুম। কি মনেস্ট্রির ওপেনিং টাইম 7 AM আর ক্লোজিং টাইম 7 PM। যেখানে নিচে গাড়ি দাঁড় করাবে সেখান থেকে অনেকটা রাস্তা একেবারে পাহাড়ি খাড়াই চড়া পথ আপনাকে হেঁটে উঠতে হবে। আর এই রাস্তা ক্রস করতে আপনার একটু শ্বাসকষ্ট হতে পারে, কারণ স্পিতি ভ্যালিতে বেশিরভাগ কোনো বৌদ্ধ মঠ বা মনেস্ট্রি অনেকটা উচ্চতায়, তাই আপনাদের কারোর শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে। আশেপাশে গাছপালা অনেক কম থাকায় অক্সিজেন লেভেল অনেক কম, তাই কোনো জায়গাতেই বেশি ছোটাছুটি করা বা বেশি কথা বলা এগুলো থেকে বিরত থাকা দরকার।
মনেস্ট্রির বাইরে বেরিয়ে ওই যে অদূরে দেখা যাচ্ছে কি ভিলেজ। হিমাচল প্রদেশ এমন একটা জায়গা যেখানে কোনো কিছুই কাছ থেকে দেখলে ভালো লাগবে না। আমি যে এতক্ষণ কি মনেস্ট্রির ভেতরে ভিডিও করে আপনাকে দেখাচ্ছিলাম সেটা খুবই নর্মাল লাগছিল। একটা প্রার্থনা কক্ষ, একটা খাবার জায়গা আর মন্দির। মনেস্ট্রির আশেপাশের বাড়িগুলো দেখুন তিব্বতীয় স্থাপত্য ঘেঁষে বানানো। কোথাও একটা শুনেছিলাম যে এখানে 40টা বাড়ি রয়েছে একটা গ্রামে, যেটা একই রকম দেখতে। কি ভিলেজের সীমানা পেরিয়ে আমরা এখন রওনা দিয়েছি চিচাম ভিলেজের দিকে। চারিদিকে রুক্ষ পাহাড় আর মাঝে মধ্যে তার ভেতর থেকেই উঁকি মারছে বরফাবৃত পাহাড়। দূর দূরান্ত অবধি এরকম ন্যাড়া পাহাড়, শহরের থেকে কত দূরে। না তো আছে কোনো সুযোগ, না তো আছে কোনো সুবিধা। তাও এখানকার মানুষ ভালোভাবে বাঁচে, ভালোভাবে থাকে। প্রকৃতির অনুকূলতা এবং প্রতিকূলতা উভয়কে সঙ্গে করেই পাহাড়ি মানুষদের মনের জোর চালিয়ে নিয়ে যায় তাদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট করে। পাহাড়ি মানুষ খুব হার্ড ওয়ার্কিং হয়, কারণ শারীরিক দিক থেকে শহরের মানুষদের থেকে এরা অনেক বেশি স্ট্রং হয়, কারণ এদের খাদ্যাভ্যাসও শহরের মানুষদের থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়। আমি একটা জিনিস নোটিস করলাম, প্রত্যন্ত গ্রামের মানুষরা বেশিরভাগ ভেজ খাবারই পছন্দ করছেন। হয়তো তাদের এই পছন্দের রহস্য হলো প্রকৃতি। এখানকার জল, এখানকার বাতাস তাদেরকে সুস্থভাবে বাঁচতে যথেষ্ট সাহায্য করে, কারণ পলিউশন থেকে বহু দূরে। এখানে মানুষ যা খাদ্যাভ্যাস গ্রহণ করে সেটা কিন্তু সবই অর্গ্যানিক, সবই চাষ করা। বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যালের ব্যবহার করা হয় না। এই পাহাড়গুলোর মধ্যে কিন্তু মাটিও রয়েছে, অর্থাৎ পুরোপুরি পাথুরে পাহাড় এগুলো নয়, মানে পাথর আর মাটির একটা সংমিশ্রণে তৈরি পাহাড়। বিপুল এই পৃথিবীর কতটুকুই বা জানি না, কোথায় কোন পাহাড়ে চারিদিকে ঘেরা, আর আমরা চলেছি এক গ্রাম থেকে আরেক গ্রামে। ফোনে নেটওয়ার্ক নেই, কারোর সঙ্গে যোগাযোগ নেই, মনে হচ্ছে পৃথিবীটাই যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তাও সব কিছুর মধ্যে একটা আলাদাই শান্তি আছে। হিমাচলে আসার পর ব্রিজ আমরা অনেকই দেখেছি, কিন্তু এই চিচাম ব্রিজটা নিয়ে এত উত্তেজনা কেন? কেন এই ব্রিজের কথা বারবার বলা হচ্ছে? কেন এটা এত ফেমাস? তার কারণ চিচাম হচ্ছে এশিয়ার সবচেয়ে উঁচু, অর্থাৎ হাইয়েস্ট ব্রিজ। এশিয়ার সর্বোচ্চ সেতু, যেটার দৈর্ঘ্য 114 মিটার। আর নিচ দিয়ে যে খাদ বয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে সাম্বা নালা। আর এই খাদ থেকে ব্রিজের দূরত্ব হচ্ছে 1000 ফিট। পাহাড়ে এলাম আর পাহাড়ের ম্যাগি ট্রাই করলাম না, সেটা কি করে হয়? তাই পাহাড়ের ম্যাগির উপভোগ করে নেওয়ার পর আমরা আজকের মতন রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের দিকে। কাল আর্লি মর্নিং আমাদেরকে বেরোতে হবে চন্দ্রতালের উদ্দেশ্যে। একটা গোটা দিন লেগে যায় চন্দ্রতাল যেতে, চন্দ্রতাল দেখতে, এবং অলমোস্ট লেট নাইট হয়ে যায় চন্দ্রতাল থেকে ফেরত আসতে। কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে আমরা লোসারের ওপর দিয়ে যাব। লোসার পর্যন্ত আমরা ফোনের নেটওয়ার্ক পাবো, কিন্তু লোসারের পর থেকে আর এই জগৎ সংসারের সাথে কোনো যোগাযোগ থাকবে না আমাদের। তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর বেরোবার পথে আমরা পেয়ে গেছিলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, যেটা লোসারেই অবস্থিত। কারণ এরপর আর কোনো রেস্টুরেন্ট, কোনো ওয়াশরুম, কোনো ছোটোখাটো ধাবা, ক্যাফেটেরিয়া, কোনো কিচ্ছু রাস্তায় আপনারা পাবেন না। তাই কাজা থেকে স্ট্রেট লোসার এসে আমরা লোসারে একটা ব্রেক নিয়ে এই রেস্টুরেন্টে একটু কফি আর ব্রেকফাস্ট এনজয় করে নিয়েছিলাম। লোসারে রাত্রিবাসের সুযোগও আছে, কিন্তু সেটা খুবই কম। কাজা থেকে চন্দ্রতাল অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু এই 100 কিলোমিটার পথ পেরোতে কেটে যায় সকাল থেকে বিকেল। অলমোস্ট আর্লি মর্নিং বেরোলে আপনাদের বিকেল 4টে সাড়ে 4টে বেজেই যাবে পৌঁছতে। যারা চন্দ্রতালে রাত্রিবাস করতে চান না তারা লোসারে এসেও রাত্রিবাস করতে পারেন, কিন্তু এখানে একেবারে লাক্সারি হোমস্টে বা হোটেলস একেবারেই আশা করবেন না। প্রকৃতির সাথে আপনাকে একটু মানিয়ে নিতে হবে। আমরা পৌঁছে গেছি অনেক দুর্গম পথ পেরিয়ে ফাইনালি চন্দ্রতালে। এখানে ঘরে থাকার থেকে প্রকৃতির মাঝে থাকাই অনেক বেশি শ্রেয়। বিকেল নামলো, নদীর ধারে কিংবা পাহাড়ের কোলে কাটালেন, একটু সূর্যাস্ত দেখলেন বা সূর্যোদয় দেখলেন, আর অপূর্ব সৌন্দর্যের আনন্দ উপভোগ করলেন। কিন্তু আমরা লোসারে থাকিনি, আমরা সোজা চলে এসেছি চন্দ্রতালে।
ওই যে দূরে বিভিন্ন ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই হলো চন্দ্রতালের বেস ক্যাম্প। এই ক্যাম্পেই এখানে রাত্রিবাসের ব্যবস্থা আছে, কিন্তু তার সাথে আছে প্রচুর প্রতিকূলতা। একেবারে হাড় হিম করা ঠান্ডা, নেই কোনো রকম কোনো যোগাযোগ ব্যবস্থা, এমনকি কোনো দোকানপাটও দেখতে পাবেন না। জলও আপনাকে ক্যারি করে নিতে হবে। ওষুধ, শুকনো খাবার সব কিছু বেশি পরিমাণে আপনাকে ক্যারি করে নিতে হবে। শুধু যেটা একেবারেই প্রয়োজন হবে না সেটা আপনার ফোন আর ফোনের চার্জার। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অনুকূল না হলেও ভয়ঙ্কর রকম সুন্দর। রাস্তা অত্যন্ত দুর্গম, এখনও রাস্তা তৈরি করা হয়নি, হয়তো আগামী দিনে হয়ে যাবে। আসলে রাস্তা বলে কিছুই নেই, পুরোপুরি পাথুরে আর ধুলো আর চরম বিপজ্জনক। বছরে 9 মাস চন্দ্রতাল বন্ধ থাকে, ওপেন হয় শুধু 3 মাসের জন্য। 7 থেকে 8 মাস এই জায়গা পুরো বরফাবৃত থাকে, কারণ টেম্পারেচার থাকে একেবারে মাইনাসেরও নিচে। অবশ্যই মাস্ক ক্যারি করবেন। চন্দ্রতাল আসতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা রুক্ষ হতে পারে। বেস ক্যাম্পের কাছে আপনার গাড়ি পার্কিংয়ের স্পট, সেখান থেকে আপনাকে 150 টাকা পার হেড টিকিট পারচেস করে আবার একটা ছোট গাড়ি করতে হবে। সেই গাড়ি করে আপনি বেস ক্যাম্পের পার্কিং লট থেকে চন্দ্রতালে পৌঁছতে পারবেন। কিন্তু রাস্তা এতটাই নির্মম যে আপনার মনে হবে যে চন্দ্রতাল দেখতে গিয়ে নামের আগেই না চন্দ্রবিন্দু বসে যায়। জুন, জুলাই, অগস্ট শুধু 3 মাস চন্দ্রতাল ওপেন থাকে, তাই এখানে কোনো পার্মানেন্ট অ্যাকোমোডেশন আপনি পাবেন না, এমনকি ইলেকট্রিসিটিও এখানে অ্যাভেলেবেল নেই। নো মোবাইল টাওয়ার, অনলি সোলার পাওয়ার সাপ্লাই। মানালি থেকেই এই ক্যাম্পগুলো সব খাবার দাবার নিয়ে আসে। ওই দূরে দেখে নিন যে টেন্টগুলোতে আপনি থাকতে পারবেন, এই হচ্ছে চন্দ্রতালের সেই টেন্ট। ফাইনালি গাড়ি থেকে নেমে আরও অনেকটা পথ হেঁটে ওই যে দূরে দেখাচ্ছি আপনাদের, ওই হচ্ছে আমাদের সেই স্বপ্নের চন্দ্রতাল। আর সঙ্গে পেয়ে গেছি হঠাৎ রোদ্দুর থেকেই হঠাৎ স্নোফল, মানে এত আনপ্রেডিক্টেবল ওয়েদার যে বলার মতো নয়। তাই আপনাকে সব রকম প্রিপারেশন নিয়েই চলতে হবে, অর্থাৎ সানগ্লাসও সঙ্গে রাখতে হবে, আবার ছাতা আর রেনকোটও ক্যারি করতে হবে। আরও 2 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে যাব চন্দ্রতালে। পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালোই লাগে, কিন্তু যে পরিমাণ হাড় হিম করা কনকনে হাওয়া আর তীব্র ঠান্ডা, মানে আমি তো ভাবছিলাম বোধহয় হোটেল থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে আসলেই ভালো হতো। যাদের হার্টের প্রবলেম আছে বা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে, তারা অবশ্যই সঙ্গে কর্পূর রাখবেন বা অক্সিজেন ক্যান রাখবেন, কিংবা চন্দ্রতাল আসার 1 সপ্তাহ আগে থেকে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে নিয়েই হোমিওপ্যাথি মেডিসিন কোকা-30ও রোজ খেতে পারেন। এতে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এমনিতেই অক্সিজেন কম, তার মধ্যে এত হাঁটাহাঁটি, তাই একটু নিজের খেয়াল রাখা খুব দরকার। সঙ্গে জল অবশ্যই রাখবেন, কারণ হেঁটেই যাও মনে হবে কখন পথ শেষ হবে। ফাইনালি এত পরিশ্রম করে এত ঝক্কি পুষিয়ে আমরা পৌঁছেছি চন্দ্রতাল থেকে বয়ে আসা চন্দ্র নদীতে। নদীর জল একেবারে কাচের চেয়েও বেশি স্বচ্ছ। পৌরাণিক হোক বা বৈজ্ঞানিক হোক, এখানে একটা বার্তা পরিষ্কার যে এই জল একেবারেই নোংরা করা যাবে না। দেখুন নিচের সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এমনিতেও পাহাড়ি নদীর জল স্বচ্ছই হয়, কিন্তু আমরা মানুষরা সেটা নোংরা করে দিয়ে আসি। এই যে এত ঝক্কি পশিয়ে, এত ধুলো মেখে, এত কষ্ট করে হেঁটে, এত বিপদসংকুল রাস্তা পেরিয়ে ফাইনালি যখন আপনি চন্দ্র নদীর কাছে পৌঁছবেন, লেকে নয় কিন্তু, এখন অবধি লেকে আমরা পৌঁছোইনি, চন্দ্র নদীর কাছে পৌঁছে আপনার মনে হবে সমস্ত পরিশ্রম কষ্ট মুহূর্তে হারিয়ে যাবে। এই চারিদিকে পাহাড়ে ঘেরা পরিবেশ আর এই সুন্দর স্রোতস্বিনী নদী দেখে আপনার আরেকবার নতুন করে বাঁচতে ইচ্ছে হবে এই প্রকৃতির মাঝে, আর অবশ্যই এই ভারতবর্ষে। যারা এখানে কষ্ট করে আসছে তারা সত্যিই একটা কথাই বলছে, मैंने जी लिया अपनी जिंदगी। চন্দ্রতাল ভারতবর্ষের সবচেয়ে সুন্দর হ্রদগুলির মধ্যে অন্যতম একটি। চন্দ্রতাল নামকরণটি এসেছে এর অর্ধচন্দ্রাকৃতি আকৃতি থেকে। চন্দ্র নদীর উৎসই চন্দ্রতাল কোনো এক যুগে লাউল স্পিতির তিব্বতীয় ব্যবসায়ীদের জন্য ছিল একটি অন্যতম আবাসস্থল। এই হ্রদের একটি বিশেষত্ব হলো দিনের বিভিন্ন রকম সময় এই হ্রদ নিজের জলের রং বিভিন্নভাবে পরিবর্তন করে। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি জনশ্রুতি রয়েছে দেবরাজ ইন্দ্রের রথে চড়ে পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির স্বর্গারোহণ করেন। বসন্তকালে এই হ্রদের আশেপাশে প্রচুর সুন্দর ফুল গাছ জন্মায়। পৌরাণিক
প্রাকৃতিক কিংবা আধ্যাত্মিক, কারণ যাই হোক না কেন সন্ধ্যার পরে এই হ্রদের আশেপাশে কোনো ট্যুরিস্টদের, এমনকি আঞ্চলিক মানুষদেরও যাওয়ার সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। আর হ্রদের জলে নামলে কিংবা হ্রদের জল নোংরা করলে আপনার হতে পারে অনেক কড়া ফাইন। খুব অদ্ভুতভাবে এই হ্রদের গভীরতা আজ অবধি পরিমাপ করে ওঠা যায়নি। বিষয়টি অলৌকিক হলেও সত্যি। কথিত আছে এর আগে অনেকজন মানুষ এই হ্রদের জলে নেমে আর বেঁচে ফিরে আসেননি। তবু মানুষের উৎসাহের কম নেই, মানুষ জলে পা ডোবাচ্ছে, মজা করছে। যতটা কষ্ট এখানে পৌঁছানো, ততটাই কষ্ট ফিরে যাওয়া, কারণ ফেরার সময় এই রাস্তাটা ভালোই চড়াই, অর্থাৎ আবার 2 কিলোমিটার পথ আপনাকে হাঁটা দিতে হবে। চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর নীল জলের এক অপূর্ব দৃশ্য। রুক্ষ এবং আতিথ্যহীন পরিবেশ সত্ত্বেও এটি পর্যটক আর ট্রেকারদের জন্য ভীষণ জনপ্রিয় একটি স্থান। লেকের পাড়ে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি। বসন্তকালে এই তৃণভূমিগুলো শত শত জাতের বুনো ফুলের গালিচায় বিছানো থাকে। মহাভারতের কাহিনী বাদ দিয়েও অন্য একটি পৌরাণিক কাহিনী মতে চন্দ্রদেব এই পবিত্র হ্রদের জলে স্নান করেছিলেন। অভিশপ্ত চন্দ্রদেব এই জলে স্নান করেই তার হারিয়ে যাওয়া কান্তি ও শীতলতা ফিরে পেয়েছিলেন। লুটেরা মুভির সেই বিখ্যাত রণবীর সিংয়ের ডায়লগ, एक बार मरने से पहले चंद्रताल देखना चाहता हूँ, मनाली से बहुत आगे, हिमालयों के बीच हरा नीला पानी और ज़रा सी भी आवाज़ नहीं। राधे राधे।